ভাই লুকিয়ে লাভ নেই, তুমি যে ওনার ওপর ফিদা তা অল্প হলেও সবাই বুঝতে পারছে। কি বলো? হ্যাঁ ঠিক বলছি, কিন্তু ভাই এতে আমার একটু মন খারাপ হয়েছে। কেন হয়েছে? এই যে তোমার সব কিছু আমি জানি, কিন্তু এটা বলনি কেন? আমি তো খুশি হতাম। ভাই আমি নিজের আমি নিজে কনফিউজ ছিলাম, তাই বলা হয়নি, কিন্তু এখন তো স্বীকার করলাম। সকালে রিপনের সাথে কেন দেখা করলে? ম্যাডামের খেয়াল রাখতে বললাম। বলতে পারো সারাক্ষণ আঠার মতো লেগে থাকতে হবে। ওমা, সে কি ওনাকে তুমি সন্দেহ করো নাকি? ধুরো না, ভালো মন্দ দেখার জন্যই আর কি। আমি থাকবো শহরে, যোজন যোজন দূরত্ব, টেনশন ফ্রি থাকতে। এছাড়া আর কি করতাম? ভালো করছো। দীপ্তি প্রতিদিন বাড়ি থেকে বের হলে কোনো একজন ওর পিছনে আসে, এটা ওর মনে হয়। কয়েকবার পিছনে ফিরে দেখেছে, কিন্তু ও ফেরার সাথে সাথেই ছেলেটা মুখ ফিরিয়ে কাজে ব্যস্ত হয়ে যায়। শুধু স্কুল নয়, ও যেখানেই যায় সেখানেই থাকে। ও ভেবেছিল একবার জিজ্ঞেস করবে, পরক্ষণেই নিজের মত পাল্টে ফেলল। শুধু শুধু কাউকে পাত্তা দিয়ে লাভ কি? কিন্তু প্রায় মাসখানেক ধরেই চলতেছে এসব। ও পাত্তা না দিয়ে কি করবে? গ্রামের লোকজন তো তিলকে তাল বানাতে সময় নেয় না। একটা ছেলেকে একটা মেয়ের পেছনে দেখলেই ব্যাস হয়ে যায় তাদের চায়ের কাপের আড্ডা। তারা ভাবেই না এতে মেয়েটার কোনো দোষ নাও থাকতে পারে। আজও সে বাড়ি থেকে বের হলো স্কুলের উদ্দেশ্যে। মোড়ের কাছে যেতেই আজ ওই ছেলেকে দেখতে পেল না। তবে দুজন দাঁড়িয়ে আছে। ভাবলো এমনি হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে অনুভব করলো ছেলেগুলো ওকে অনুসরণ করছে। ও যেদিকে যাচ্ছে ঠিক সেদিকেই যাচ্ছে। ও দাঁড়িয়ে পড়লে আবার দাঁড়িয়ে আছে, তাই সে এবার দাঁড়িয়ে গেল। ওকে দাঁড়াতে দেখে ছেলে দুটো দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। ও রিক্তার দিকে একবার তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, এই যে ভাইয়ারা শুনুন। জি ভাবি, থুকু আপু আপনাদের বলছেন। ভাবি মানে? সরি আপু, স্লিপ অফ ট্রাঙ্ক। ওকে, কিন্তু এটা বলুন যে আপনারা আমাকে কেন ফলো করছেন? ছেলে দুটোর মধ্যে একজন বলল, কই, আমরা ফলো করছি না তো, আমরা তো বাজারে যাচ্ছি। বাকি ছেলেটাও সম্মতি দিয়ে বলল, হ্যাঁ আপু ঠিক আছে। এবার রিক্তা বলল, তাহলে মেয়েদের পেছনে পেছনে যাচ্ছেন কেন? আর আমরা দাঁড়ালেও আপনারা দাঁড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা সরি আপু, আর হবে না। দীপ্তি বুকের উপর দুই হাত রেখে বলে, সত্যি সত্যি করে একটা কথা বলুন তো, আমাকে ভাবি রাখতে কে বলেছে আপনাদের? ছেলেগুলোর মধ্যে একটু খাটো করে যে আছে সে বলে, আপু আমরা তো বলছি আমরা ভুল করে বলে ফেলেছি। দীপ্তি একইভাবে আবার প্রশ্ন করল, প্রতিদিন যে ছেলেটা আসে উনি কোথায়? এই কথাটা শুনে এবার ছেলে দুটোকে খুব বিব্রত দেখা গেল। তারপরও তারা স্বীকার করতে চাইল না। তাই রিক্তা বলে, বাদ দে তো, চল দেরি হয়ে যাচ্ছে আমাদের। আজ যে অন্য দুটো ছেলে থাকবে সেটা রিপন আয়ানকে ইনফর্ম করে রেখেছিল, তাই সে তাদের মধ্যে একজনের নাম্বার আগে থেকেই রেখে দিয়েছে। নিজের ডেস্কে বসে দীপ্তির ছবি দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। হঠাৎ মনে হলো একবার খবর নেওয়া যাক। ফোনটা নিয়ে কল করতেই তড়িঘড়ি করে ফোন রিসিভ হতেই ছেলেটা সালাম দিলে আয়ান সালামের উত্তর দিয়ে বলল, কি অবস্থা? ভাই আর বলবেন না, অবস্থা খুব টাইট। কেন, কি হয়েছে? ভাই ভাবির প্রশ্নের মুখে পড়ে তো আমাদের দুজনকার অবস্থা খারাপ, মনে হচ্ছে ঝড় করতে। এত কঠিন কঠিন প্রশ্ন। আয়ান হেলে দুলে হাসতে হাসতে বলে, তোমাদের ভাবি তো এমনি হতে হবে, তাই না? তা তো হতে হবে ভাই, কিন্তু আমি প্রশ্নগুলো কিভাবে উত্তর দিতাম? কি বলেছে? বুঝে ফেলেছেন ওনাকে যে প্রতিদিন ফলো করা হয়, এটাও। এও জিজ্ঞাসা করেছে যে কেন ফলো করা হয়, কে করতে বলেছি। আর আজকের রিপন আসে নাই দেখে জিজ্ঞাসা করছো। যতবারই প্রশ্ন করুক, এখন কিন্তু আমার নাম বলা যাবে না, মনে থাকে যেন। হ্যাঁ, আর হ্যাঁ, ও বুঝতে পারে মতো করে খুব একটা কাছাকাছি থেকো না, দূরত্ব রেখো কিছুটা। ওকে ভাই। ঠিক আছে, রাখছি। সোহানের ফাইনাল ইয়ার শেষ, এই জন্য সে একেবারে বাড়ি চলে এসেছে। ওই দিন ঝিনুকের সাথে কথা বলার পরেই মনটা হালকা হয়ে গেছে। ঝিনুক তো বলে দিছে ওকে হেল্প করবে, এখনও নিজে ঠিকঠাক বলতে পারলেই হয়। যা করার বা বলার তাড়াতাড়ি করা লাগবে, বেশি দেরি না হয়ে যায় আবার। এবার মনে মনে পণ করেছে তাকে বলতেই হবে, আর অপেক্ষা করা যাবে না। এইভাবে একা একা পুরার কোনো মানেই হয় না। বাড়ি এসেছে আজ 2 দিন হলো,
মাঝে কয়েকটা দিন নিতুকে ফোন করেনি, ইচ্ছে করেই করেনি সে। এখন হাতটা নিষ্পিস করছে ওকে ফোন দেওয়ার জন্য, কিন্তু আবার মন চাচ্ছে না। নিতুও খানিকটা চিন্তায় পড়ে গেছে, কয়েকটা দিন সোহান ফোন করেনি তাই। ও সচরাচর এমন করে না, কিন্তু এখন কি হলো? বসেছিল পড়তে, কিন্তু এই চিন্তাটা তার মনোযোগ কেড়ে নিয়েছে। একবার ফোন হাতে নিয়ে ভাবলো ফোন করবে কিনা, কিন্তু আবার বলল না দিবে। ও যখন দিচ্ছে না তাহলে আমি কেন দিব? কিন্তু শেষমেশ মনের সাথে পেরে উঠল না, ফোনটা হাতে নিয়ে ডায়াল করেই ফেলল। সোহান বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বন্ধুরা বলেছে সকলকে খালের পাড়ে জড়ো হতে, তাই সে দ্রুত রেডি হয়ে নিচ্ছে। কতদিন পরে বন্ধুদের সাথে দেখা হবে। রেডি হওয়ার মাঝেই ফোন বেজে ওঠাতে সহসাই বিরক্ত হলো সে। ও ভেবেছিল তার বন্ধুরাই হবে, তাই সে নাম না দেখেই রিসিভ করে ফেলেছে। ওই তোদের সমস্যা কি? বলছি না রেডি হচ্ছি, এক্ষুনি বের হব, বারবার ফোন দিয়ে বিরক্ত করছিস কেন? নিতু এমন একটা ধমক খেয়ে চুপসে গেল। ও পাশ থেকে কথা না বলাই সোহান রেখে বলে, ওই শালা, এখন কথা বলিস না কেন? আমি শালা না। নিতু শক্ত কণ্ঠে বলল। তুই? তোতলানো কণ্ঠে সোহান জিজ্ঞেস করে। নিতু ওকে নিজ থেকে কখনো ফোন করে না, আজ করলো দেখে সে অবাক হয়ে গেল। হ্যাঁ আমি। হঠাৎ আমাকে ফোন করলি কেন? তুমি এই কয়দিন আমাকে ফোন করনি কেন? একের পর এক প্রশ্নে সোহান তো অবাকের চরম পর্যায়ে। কাহিনী কি? হঠাৎ এমন রাগ? এবার ভাবলো একটু বাজিয়ে দেখা যাক, তাই সে একটু তেড়া করে পাল্টা প্রশ্ন করলো। কেন, প্রতিদিন তোকে ফোন দেওয়ার চাকরি দিয়েছিস নাকি? বেতনভুক্ত কর্মচারী পেয়েছিস? ছি, এমন করে বলছো কেন? এখানে ছিয়ের কি পেয়েছিস? তোর প্রশ্নের ধরনটাই এমন ছিল। তোমাকে আমার ফোন করার ভুল হয়েছে, সরি ফর দ্যাট। রাখলাম আমি। রেগে গেলি কেন হঠাৎ? কি জন্য ফোন করলি তাই বল। কিচ্ছু না, যেখানে যাচ্ছিলে সেখানে যাও, খবরদার তোমার আর কোনো কল যেন আমার ফোনে না আসে, মনে থাকে যেন। আরে শোন শোন। সোহানের পুরো কথাটা আর শেষ করা হলো না, তার আগেই নিতু লাইন কেটে দিয়েছে। কান থেকে ফোন নামিয়ে দিয়েও কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, কি হলো এটা? এদিকে নিতু বিড়বিড় করছে, বেটা খচ্চর কোথাকার, তোরে আর জীবনও ফোন দিব না আমি, ব্লক করে দিলাম। নিজ থেকে ফোন করছি দেখে ভাব নিছে, তোর ভাবের গোষ্ঠী কিলাই আমি। সোহান আবার কল দিতে যাচ্ছিল, পরক্ষণেই ফোন পকেটে ঢুকিয়ে ভাবল, আরো কিছুদিন চলুক এভাবে, বুঝুক। একবার একা একা পোড়া কতটা যন্ত্রণাদায়ক এটা ভাবলাম, কিন্তু রক্ষা করতে পারবো কিনা জানি না। এখন যেতে হবে আমায়। আয়ানের নির্বাচনী প্রচারণা পুরোদমে চলছে। যেহেতু আগে থেকেই মানুষের মনে ও জায়গা করে নিয়েছিল, তাই প্রচারণার কাজ খুব সহজ হয়ে যাচ্ছে। একসাথে অফিস এবং নির্বাচনী কাজ দুটোই সামলাচ্ছে, বিশ্রাম নেওয়ার যেন কোনো সুযোগ নেই। এরই মধ্যে সুমন জানিয়েছে ওই যে লোকগুলোকে ধরেছিল তাদের ব্যাপারে তাদের লিডার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এদের এখন কি ব্যবস্থা করবে? আয়ান জানালো সে শীঘ্রই আসতেছে সেখানে। সে মোতাবেক পার্টি অফিসের মিটিং শেষ করে সন্ধ্যা 6টার দিকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভ করে সীতাকুণ্ডের তাদের এক পরিত্যক্ত গোডাউনে গেল, যেখানে ওই ছেলেগুলোকে আদর আপ্যায়ন করতেছে। সুমন আগে থেকেই পৌঁছে গেছে। গাড়িটা বাইরে রেখে এদিক ওদিক তাকিয়ে ভিতরে চলে গেল। গিয়ে সুমনকে দেখতে পেলেও তাদের সামনে একটা টুল নিয়ে বসে আছে। আয়ান সুমন বলে ডাক দিতেই তড়িঘড়ি করে জায়গা ছেড়ে উঠে পড়ল। ওর দেখা দেখি বাকিরাও সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে সালাম দিল। আয়ানকে দেখে ছেলেগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। আয়ান সম্পর্কে ওরা বেশ ভালো করেই জানে। ছেলেটা ভালোর ভালো, আর খারাপ হলে খারাপের চেয়েও খারাপ। অন্যায় এক চিমটি পরিমাণে সহ্য করে না। মানুষকে কষ্ট দিলে সেই কষ্ট যেন তাকেই দেওয়া হয়েছে। সে এগিয়ে যেতেই একটা ছেলে হাত থেকে ব্যাগ আর কোট নিয়ে নিলে আয়ান তাদের সামনে টুলের উপর বসে পড়ল। কিছুক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ওদের পর্যবেক্ষণ করছিল। সেটা দেখে তো ছেলেগুলোর হাত পা অনবরত কাঁপতে আসছে, যেটা আয়ানের চোখ এড়িয়ে গেল না। তাই সে জিজ্ঞেস করে, এভাবে মৃগী রোগীর মতো কাঁপতেছিস কেন? ভাই ভাই, আমার কিছু নিজে থেকে করি নাই, আমাদের ছেড়ে দিন। এই পর্যায়ের কথাটাই আয়ানের ভ্রু কুঁচকে গেল। ওই অবস্থাতেই জিজ্ঞেস করলো, আমি জানি তোমার মতো চুনোপটি এরকম কাজ নিজের থেকে করার সাহস পাবে না, তাও আমার এলাকায়। বলো কে নির্দেশ দিয়েছে তোদের?
সত্যি বললে বাঁচার সম্ভাবনা আছে, নয়তো কি হবে ভাবতেও পারছিস না। না না, আমি একেবারে শেষ করব না, আধামরা করে সোজা পুলিশের হাতে দিব। তারপর রিমান্ডে নিয়ে গিয়ে ওরা যেভাবে আদর যত্ন করবে সেগুলোই নিস। সুমন, ওদের একটু বলো তো কেমন আদর করে ওখানে। এতক্ষণ ধরে সুমন সহ বাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় আয়ানের সুন্দর হুমকি দেওয়া দেখছিল আর মুগ্ধ হচ্ছিল। লোকটা পারেও বটে। আয়ানের কথায় ধ্যান ভঙ্গ হয়ে বলল, সুমন মূলত ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে, যাতে করে ও সত্যিটা বলে দেয়। যদিও ওরা বিপরীত পক্ষকে সন্দেহ করেছে, ঠিক হলে ভাই কি করবে সেটাই ভাবছে সে। কি হলো সুমন, কই হারালে তুমি? না না ভাই, কোথাও না। এই তোমরা বলবে নাকি আমারই বলতে সাহায্য করব। আর যদি আমাদের বলতে হয় তো তাহলে আলাদাভাবে ট্রিট করতে পারি, কি বলো তোমার? বাকিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল সুমন। সবাই একসাথেই বলল, হ্যাঁ সুমন ভাই, আমরা খুব স্পেশাল ট্রিট করে থাকি তো। ওদের কথার ধরনে সকলে ভয় পেয়ে উঠেছে, কাঁপতে শুরু করেছে। ভয় তো একজন কেঁদেই উঠেছে, কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি সব বলে কি আমাদেরকে ছেড়ে দেবেন? আগে বলো। দেখো ভাই, আমাদের জাফর স্যার বলেছে এটা করতে, আমরা নিজে থেকে করি নাই। আমাদের এত সাহস আছে নাকি যে আপনার এলাকায় এসে এসব করব? বাকি ছেলেগুলো ওর কথার সাথে সহমত পোষণ করলে আয়ান চেয়ারে হেলান দিয়ে বসে কপালে আঙ্গুল দিয়ে খুঁজতেছে। মনে হচ্ছে কিছু একটা ভাবছে। ছেলেগুলো এতে আরো বেশি ভয় পেয়ে গেছে। ভাই বিশ্বাস করুন, আমরা সত্যি বলছি। অনেকক্ষণ পরে আয়ানের মুখে কথা শোনা গেল, তোরা যে সত্যি বলছিস তা আমি আগে থেকেই সন্দেহ করছি, জাস্ট শিওর হতে চাইছিলাম। ভাই এবার আমাদের ছেড়ে দেন, আমরা জীবনও করব না। ছাড়তে পারি, তবে এক শর্তে। রাজি থাকলে বলো। জাফর সাহেব যতটা দেয় আমি কিন্তু তার চেয়ে দ্বিগুণ দিব। ছেলেগুলোর আনন্দ যেন ধরে না। জাফর স্যার ওদের ঠিকমতো দেয় না, এখানে যদি দ্বিগুণ পাই মন্দ কি। তাই তারা রাজি হয়ে গেল। খুশি মনে বলল, কি শর্ত ভাই? আমরা রাজি, যে কোনো শর্ত। আমার দলে কাজ করতে হবে তোদের, তবে একজন অবশ্যই জাফরের দলে থাকা লাগবে। মানে উপরে ভাব দেখাবি, ওর হয়ে কাজ করছিস, ভিতরে সব ইনফরমেশন সব আমাকে দিতে হবে। কি করছে, ওর প্ল্যান কি, ইত্যাদি ইত্যাদি। তোদের মধ্যে সবচেয়ে সাহসী কে অথবা ওর বিশ্বস্ত? একটা ছেলে বলল, ভাই আমি। ঠিক আছে, এখান থেকে বের হয়ে খুব ইনোসেন্ট ফেস নিয়ে ওর সামনে যাবি, তারপর আবার আগের মতো করে ওর সাথে মিশে যাবি লাইক এ গুপ্তচর। ওর সব ডিটেলস আমায় জানাবি। কি পারবি না? অবশ্যই ভাই, পারবো আমি। ঠিক আছে, উনি যাতে কখনো কিছু বুঝতে না পারে। সুমন, এদেরকে মুক্ত করো আর যা করার তা করে ফেলো। আমি গেলাম তাহলে। ওকে ভাই, তোমার টেনশনের কিচ্ছু নেই, তুমি যেতে পারো। ওকে সামলে নিও, আর দরকার হলে অবশ্যই জানাবে। কর্মীদের দিক নির্দেশনা দিয়ে আয়ান আবার সেখান থেকে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। সুমন ওদের বাঁধন মুক্ত করে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। তখনই ওর ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখে রিদি ফোন করেছে। সুমনের ভ্রু অটোমেটিক কুঁচকে গেল। নিজের মনে প্রশ্ন চলে এলো, উনি হঠাৎ ফোন করলো কেন? কিন্তু ততক্ষণে ফোনে রিং পড়া বন্ধ হলো। ও ভেবেছিল কাজ শেষ করে পরে আবার ফোন দিবে, কিন্তু আবার ফোন চলে আসায় ও রিসিভ করে অন্যত্র চলে গেল। ছেলেদের বলল কাজ চালিয়ে নিতে। ও বাস থেকে প্রশ্ন এলো, আপনি কি ব্যস্ত? ব্যস্ত হলে পরে ফোন দিচ্ছি। না তেমন ব্যস্ত না, বলুন আপনি। এবার রিধি একটু কর্কশ কণ্ঠে বলল, আপনাকে কতবার বলেছি আমাকে তুমি করে বলতে, আপনি করে না বলতে বলেছি না? আচ্ছা আচ্ছা সরি, তুমি করেই বলবো। বলো কি বলবে। না মানে কোথায় আপনি? বাইরে একটা কাজ করছি। তাহলে তো ঠিকই ধরেছি, আমি ব্যস্ত বোধ হয়। না প্রায় শেষ, বাকিটা ওরা করতেছে। তুমি কি বলেছিলে তাই বলো। বলছি যে আশ্চর্য তো, বনিতা করার কি আছে, কিছু বলার থাকলে বলো। আপনাকে মিস করছিলাম, আমি খুব মিস করছিলাম, তাই ফোন করেছি। বলে রিধি আর অপেক্ষা করলো না। বোধহয় লজ্জা পেয়েছে, তাই দ্রুত ফোনটা কেটে দিয়েছে। সুমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কানে এখনো ফোনটা রয়ে গেছে। ও ভাবছে, হৃদি হঠাৎ
কেন এই কথাটা বলল? মনে হচ্ছে ওর কথার সুর অন্যরকম কিছু বলছে। যাকগে, এই নিয়ে পরে ভাবা যাবে, দ্রুত কাজটা শেষ করে। তারপর সকলের কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছে। মাথায় এখনও রিধির কথাগুলো ঘুরছে। সোহান বাইরে গেছিল ঠিকই, কিন্তু বন্ধুদের সঙ্গে খুব একটা আড্ডায় মনোযোগ দিতে পারেনি। কেমন যেন একটা লেগেছে। বারবার মনে চেয়েছে নিতুকে একটা ফোন করতে, কিন্তু সবার মাঝখানে তা হয়ে ওঠেনি। আবার দূরে গিয়ে কথা বললে ফাজিলগুলো ওকে সন্দেহ করত, তাই ইচ্ছে করলেও সেটা দমিয়ে রেখেছে। কখনো কখনো এমন অনেক ইচ্ছে থাকে যার তাড়না অনেক বেশি হলে কি হবে সেটা দমানো ছাড়া কোনো উপায় থাকে না। তাকেও সেটাই করতে হয়েছিল, কিন্তু এখন তার থাকতে পারছে না, নিজেই নিজেকে বকছে। তখন ওভাবে না বললে কি হতো? শুধু শুধু ওর মুড নষ্ট করে দিলাম। যে যেদি সত্যি সত্যি না ব্লক করে ফেলে। তাই ভেবে চটজলদি ফোন নিয়ে নিতুর নাম্বারে ডায়াল করে। প্রথমবার কেটে চলে আসে ভেবেছিল এমনই হয়েছে, কিন্তু পরপর কয়েকবার ট্রাই করতে যখন ফোন ঢুকছে না, তখন ভয়ে ওর প্রাণ যায় যে অবস্থা। ও এখন শিওর ওর কথায় নিতু সত্যি সত্যি কষ্ট পেয়েছে, না হলে ব্লক করে দিত না। কয়েকবার চিন্তার বশবর্তী হয়ে এদিক সেদিক হাঁটছে। হঠাৎ মাথায় এলো ঝিনুকের কথা, ওকে একবার ট্রাই করা যাক। ভাবনা মোতাবেক ট্রাই করলো, কিন্তু একই অবস্থা। ফাজিলটা বোধহয় কিছু টের পেয়েছে, না হয় ঝিনুকের ফোনে একই অবস্থা হবে কেন? কি করবে এখন ভাবতে ভাবতে বড় মাকে কল করে ফেললো। শায়লা রান্নাঘরে আপন মনে নিজের কাজ করে চলেছে। হঠাৎ ফোন আসায় নিয়ে দেখে সোহানের কল। রিসিভ করতেই সোহান সালাম দিলে তিনি সালামের জবাব দিয়ে বলে, কিরে বাবা, এতদিন পর মনে পড়লো বড় মার কথা? শায়লা বেগমের কথায় সোহান খানিকটা লজ্জিত বোধ করল। সত্যি তো এখান থেকে যাওয়ার পর ওনার সাথে আর কথা বলা হয়ে ওঠেনি। মাথা চুলকে জবাব দিল, সরি বড় মা, আসলে কয়েকদিন ছুটি কাটিয়ে প্রচুর গ্যাপ পড়ে গিয়েছিল। সেগুলো কাটিয়ে উঠতে আর এক্সাম দিতে দিতে অন্য কিছু করার সময় পাইনি। পরীক্ষা তো শেষ, তাহলে তো ঘুরতে আসতে পারিস। ওদেরকে নিয়ে আয়, এখানে কয়েকদিন ঘুরে যা। সোহান বিড়বিড় করে বলল, তোমার বড় মেয়ে আমার মাথাটা ফাটিয়ে ফেলবে বড় মা। সোহানকে বিড়বিড় করতে শুনে শায়লা বেগম উচ্চস্বরে বললেন, কি রে, কি বিড়বিড় করছিস? যা বলবি স্পষ্ট করে বল। বলছি যাব। এখন একটা কাজ করো না তুমি। কি কাজ? ঝিনুককে একটু ফোনটা দাও না, ওর ফোনে লাইন পাচ্ছি না আমি। আচ্ছা দিচ্ছি। শায়লা বেগম হাঁক ছেড়ে ঝিনুককে ডেকে ফোনটা ধরিয়ে দিয়ে আবার চলে গেলেন নিজের কাছে। নিতু উপর থেকে শুনতে পেয়েছে সোহান ফোন করেছে সেটা, কিন্তু পাত্তা দেয়নি। মুখ ভেঙচিয়ে বলল, এখন আম্মুর নাম্বারে ফোন করা হচ্ছে, তুলবো না ব্লক থেকে। সেখানেই পড়ে থাকুক ভিতর টিম কোথাকার। ঝিনুক ফোন নিয়ে বাইরে গার্ডেন এরিয়ায় চলে গেছে। সিক্রেট কথাবার্তা তো আর এখানে বলা যাবে না। নিতু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে তখনই। ঝিনুককে এদিক সেদিক তাকাতে দেখে একটু নিজেকে আড়াল করে দাঁড়ালো, যাতে ওকে দেখতে না পাওয়া যায়। উপর থেকে পুরো কথা স্পষ্ট করে না শুনলেও হালকা পাতলা শোনা যাচ্ছে। ঝিনুক ফোন কানে ঠেকিয়ে বলল, কি ব্যাপার ব্রো, তুমি আমাকে ফোন না করে আম্মুকে দিলে কেন? আমারটাতেই তো দিতে পারতে তুমি। আরে শালিকা, সেটা পারলে তো শাশুড়ি আম্মাকে দিতাম না, বাধ্য হয়েই দিতে হয়েছে। কি হয়েছে? সোহান হতাশাজনক কণ্ঠে বলল, কি হয়নি তাই বল। তো শান্তশিষ্ট বোন যাকে আমি এটার জন্য পছন্দ করি, সে তো এখন রেগে বম হয়ে আছে রে। কেন, তুমি কি এমন করছো যে যার জন্য ও এমন বোম হয়ে আছে? আরে ও তো সচরাচর নিজ থেকে আমাকে ফোন করে না, আজকে সে নিজ থেকে ফোন করেছে আমাকে, তাই জন্য আমি একটু ফান করেছি, ব্যাস আর কিছুই না। এতে মহারানী ফুলে ঢোল হয়ে ফোন কেটে সোজা ব্লক। এমনকি তোর ফোনও করে দিয়েছে। এখন কি করব তাই বল, জাস্ট কর কিছু, সাজেস্ট কর কিছু। কুল ব্রো, কুল। আরে ফোন করতে পারছিস না, কুল কি হবে বল। আচ্ছা তুমি টেনশন করো না, আমি আপু না জানার মতো করে আনব্লক করে দিব, হবে তো? একদম। ঝিনুক উপরে তাকিয়ে সতর্ক হয়ে বলল, আচ্ছা রাখছি এখন, আপু কিন্তু বেলকনি থেকে নজর রাখছে। ওকে বাই। নিতু একা দাঁড়িয়ে বকবক করছে, ইচ্ছে মতো বকে যাচ্ছে। মুখ ভেঙচিয়ে বলল,
শতবার বললেও ব্লগ থেকে তুলবো না, ওখানে পড়ে থাকুক। নিজের ব্যবহারের কোনো ঠিক নেই, এখন আবার চামড়া ভাড়া করা হচ্ছে, থাকুক ওখানে। আয়ানের খুব ইচ্ছে করে দীপ্তির সাথে একবার হলেও কথা বলতে, কিন্তু কিভাবে কথা বলবে সেটা বুঝতে পারছে না। আর ফোন করেই বা কি বলবে তাও মাথায় আসছে না। যদি মেয়েটা ফোন ধরে জিজ্ঞেস করে যে সে কেন ফোন করেছে, কি দরকারে ফোন করেছে, তাহলে কি উত্তর দিবে সে? কথায় আছে মানুষ যাকে ভালোবাসে তার কাছে আসলেই দুর্বল হয়ে পড়ে। এটা কোনো নিছক বাক্য নয়। আয়ানের মনে হচ্ছে এটাই পুরোপুরি সত্য কথা। না হলে যে ছেলে কত বড় বড় পার্টির সাথে মিটিং করে, বড় বড় বিজনেস ডিল করে, সেইখানে একটা মেয়ের সাথে কথা বলার জন্য ওয়ে খুঁজে পাচ্ছে না। এটাও আবার ছিল। কাউকে ভালোবাসলে বুঝি পরিবর্তনটা এত সহজেই এসে যায়? নির্বাচনী আর অফিসের ব্যস্ততায় কয়েকদিন ফোন চেক করা হয়নি। বলা যায় ফুরসত মিলেনি। আজ হঠাৎ অফিসে বসে মনে পড়ল যে একবার চেক করা যাক কি আপডেট। ভাবনা মোতাবেক ফোন আনলক করে রিপনের আইডিতে গেল। গিয়েই ও টাস্কে গিয়ে গেল। ও বলেছিল রিসেন্ট কিছু পিক সেন্ড করতে, কিন্তু রিপন কিন্তু মনে হয় পুরো গ্যালারি পাঠিয়ে দিয়েছে। এত ছবি কখন তুলল সে? ছবিগুলো দেখবে তখনই কেউ দরজায় নক করছে। ফোন পকেটে ঢুকিয়ে আয়ান জবাব দিল। কামিন। আয়ান দেখলো আলফাজ খন্দকারের অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করলো সে। কিছু কি বলার আছে আপনার? স্যার আপনাকে যেতে বলছে, আর্জেন্ট মিটিং আছে। স্যারকে বলে দিন আমি এখন খুব বিজি আছি, যেতে পারছি না। বড় স্যার বলছেন এই মিটিং খুব গুরুত্বপূর্ণ, ফরেন বায়ার আসছে, এর জন্য আপনার থাকাটা জরুরি। উফ, ঠিক আছে আপনি যান, আমি আসছি। ওকে স্যার। স্টাফ চলে যেতেই আয়ান রাগে গজগজ করছে। রেডি হতে হতেই ইচ্ছে মতো বকে যাচ্ছে বাবাকে। রাগের চোটে সে বলল, এমনি খালি সারাক্ষণ বিয়ের জন্য কানের কাছে প্যান প্যান করতে থাকে। এখন যখন একটু প্রেমের দোলা এসে লাগলো মনে, তখনই ওনার ডাকতে হলো। আরেকটু পরে ডাকলে কি এমন ক্ষতি হতো? শুধু টাকা আর টাকা, ধুর, ভালো লাগে না। পরক্ষণেই নিজেই নিজেকে উত্তর দিল, ধুর বাবা, কিভাবে জানবে আমি এখানে অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছি? ওনার তো জানার কথা নয়। পোড়া কপাল আমার, কি আর করা। ফ্রি হয়ে না হয় ম্যাডামের দর্শন তখন করা যাবে। নিজের মনকে কোনো মতে বুঝ দিয়ে আয়ান ফাইলপত্র নিয়ে বেরিয়ে পড়ল মিটিং রুমের উদ্দেশ্যে। আর কিছুদিন পরে নির্বাচন, তখন আর অফিসে সময় দিতে পারবে না। তাই যা কয়েকদিন আছে এখানেই সময় দিচ্ছে। বাবা একা একা এতদূর টেনে নিয়ে আসলেন। ওনার উপর বা আর কতটুকু চেপে দেওয়া যায়? অবশ্য এই বুঝ আশাটাতে দীপ্তির কিছুটা ক্রেডিট আছে। ও সেদিন না বুঝালে হয়তো এই কথাটা মাথায় ঢুকতো না। মানতে হয় দম আছে মেয়েটার, বোঝানোর একটা শক্তি আছে। আই রেসপেক্ট হার। নিত্যদিনকার মতো দীপ্তি স্কুল ছুটির পর বের হলো বাড়ির উদ্দেশ্যে। ওই দিনের পর থেকে শুধু আগের ছেলেটাকেই দেখেছে সে, কিন্তু আর পাতা দেয়নি। অবশ্য ছেলেটা দূরত্ব বজায় রেখেছে। হয়তো দীপ্তি বা অন্য কাউকে বুঝতে দিতে চায়নি যে সে দীপ্তিকে ফলো করতেছে। দূরত্ব বজায় রেখেছে বিধায় সে আর আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে যায়নি। কি দরকার শুধু শুধু ঝামেলা বাড়ানোর? তাই নিজের মতো করে যথাসম্ভব এড়িয়ে চলেছে। দুই বান্ধবী রাস্তার কিনারা ধরে হাঁটা আরম্ভ করলো। কিছু দূর যেতেই রাস্তার মোড়ে কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছে। কয়েকজনের হাতে তো আবার সিগারেটও দেখা যাচ্ছে। সব কটা অল্প বয়সী ছেলে। দীপ্তির সব থেকে অপছন্দের জিনিস হলো এটা। এখনকার ছেলেরা পড়াশোনা করে নামে, কাজের কাজ কিছুই না। কাজ বলতে করে শুধু আড্ডা আর বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা। এই জন্য এইরকম ছেলেগুলো মোটেও দেখতে পারে না সে। তাই যথাসম্ভব পারছে জোরে হেঁটে ওদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে এমন জোরে জোরে হাঁটতে দেখে রিক্তা ওর হাত চেপে ধরে বলল, বই একটু আস্তে হাঁট না, এত জোরে হাঁটতে পারছি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ছেলেগুলোকে পাশ কাটিয়ে চলে যেতে হবে। কেন রে, ছেলেগুলো কি তোকে কিছু বলেছিল? না, কিন্তু আমার এমন টাইপের ছেলে একদম পছন্দ না। দেখ কিরকম বখাটেদের মতো আচরণ, পাবলিক প্লেসে কি সব কাজ করে বেড়াচ্ছে। দীপ্তির এমন আচরণে রিক্তা হতাশ। ওর মতে এমন আচরণের কোনো মানে হয়? হতাশার একটা নিঃশ্বাস ফেলে সে বলল, দেখ এটা পাবলিক প্লেস, তাই এখানে কিছু বলাটা খাটবে না। এখানে মানুষ যা ইচ্ছে করতে পারবে, বলতে গেলেই বিপদ। দীপ্তি রিক্তার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, তো আমি কি তোকে কিছু বলতে বলেছি? তোকে জাস্ট জোরে হাঁটতে বলেছি। তুই তাড়াতাড়ি আয়, নয় আমি গেলাম।
আরে দীপ্তি দাঁড়া, আসছি তো আমি। রিক্তাও দৌড় দিল দীপ্তির পেছন পেছন। তাদের পিছনে আবার রিপন তো আছেই। ওরা চলে যেতেই ছেলেগুলোর মধ্যে সব থেকে বড় যে ছেলেটা সে হলো এই এলাকার মেম্বারের ছেলে। এতদিন পড়াশোনার সুবাদে শহরে ছিল, মাস্টার্স শেষ করে ফিরেছে সবে। শহরে থাকাকালীন খুব একটা আসতো না গ্রামে, তাই এলাকার লোকজন সম্পর্কে জানাশোনাও নেই। এতক্ষণ ধরে দুই বান্ধবীর দিকে এক ধ্যানে তাকিয়েছিল। ওরা চলে যেতেই ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, ওনারা কে? ছেলেগুলোর মধ্যে একজন বলল, তুমি ওনাকে চেনো না? চেলে কি আর তোদের থেকে জিজ্ঞাসা করতাম? ডান পাশের মেয়েটার নাম দীপান্বিতা হাসেন, আমাদের স্কুলের আকরাম স্যারের একমাত্র মেয়ে, বর্তমান এই স্কুলের ম্যাথড টিচার। ওনাকে ফ্রেন্ডস এবং সকলের প্রিয়। কিউট আছে। প্রতিদিন কি এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে? হ্যাঁ ভাই। ওকে, আমি আসছি তাহলে, তোরা থাক তাহলে। সন্ধ্যার দিকে সোহান ফোন করলো ঝিনুককে। আর সম্ভব না, নিজের সাথে ওকে কথা বলতেই হবে যে করে হোক। ও বলতে না চাইলে জোর করে বলাবে, তাও তাকে বলতেই হবে। কয়েকবার রিং হচ্ছে কিন্তু ধরার কোনো নামগন্ধ দেখছে না সে। এত বিরক্ত লাগছে যা বলার বাইরে। আসলে ওর ফোন সাইলেন্ট মোডে দেওয়া ছিল। পড়তে বসেছে দুজনে। ঝিনুক অনেকক্ষণ ধরে খেয়াল করেছে অন্যদিনের মতো নিতুর মনোযোগ পড়ার দিকে নেই। কোথায় আছে সেটা ও জানে, তাই আপাতত জিজ্ঞাসা করছে না। তাতে মায়েরও জুটতে পারে কপালে। ওর মন খারাপ থাকলে কেউ কথা বললেই শেষ, তাই সে কোনো কিছু না বলে পড়ছিল। ওর ফোনে যে কল আসছে সেটা নিতুই লক্ষ্য করলো। কি রে, ফোন যে আসছে খেয়াল নেই? নিতুর হঠাৎ বলা কথাতে ঝিনুক চমকে ফোনের দিকে তাকালো। দেখলো সোহান অলরেডি 5-6 বার কল দিয়ে দিয়েছে। তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই কর্কশ্বরে সোহান বলল, কোন জগতে ছিলি তুই? এতবার ফোন করেছি, চোখে পড়েনি? একদম বকাবকি করবে না, আমি পড়ছিলাম, ফোন সাইলেন্ট ছিল তো খেয়াল করিনি। সোহানের রাগ যেন ধপ করে নিভে গেল। শীতল কণ্ঠে বলল, বাঘিনী কই, ফোনটা দে না। নিতে না চাইলে জোর করে ধরিয়ে দিবি। এক শর্তে। কি শর্ত? আমাকে বড় একটা ট্রিট দিতে হবে। বইন, তুই যা চাস তাই পাবি, এবার দে তাড়াতাড়ি। ওহো, এত ডেসপারেট? হ্যাঁ অনেক, এবার দে না। ওকে। নিতু এতক্ষণ ধরে তাকিয়ে দেখছিল ঝিনুককে। কিসব শর্তের কথা বলছে কিচ্ছু বুঝতে পারছে না সে, তাই ফ্যাল করে তাকিয়েছিল এক ধ্যানে। ধ্যান ভাঙল যখন ঝিনুক ফোনটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, নে বোন, তোদের মান অভিমান সব কিছু মিটিয়ে নে। আমি আম্মুকে পাহারা দিতে গেলাম, খবরদার বেশি লুতুপুতু করবি না। আমি এসে যেন দেখি কথা শেষ হয়ে গেছে, গেলাম আমি। আরে শোন। নিতুকে কথাটা পুরো শেষ করতে দিল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিতু ফোনটা হাতে নিয়ে বোকার মতো বসে রইল অনেকক্ষণ ধরে। ওই দিক থেকে সোহান হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। চমকে ফোনের দিকে তাকালো সে। সোহান ভাই দিয়ে সেভ করা, তার মানে এতক্ষণ এই বলদার সাথে কথা বলছিল সে। ফোনটা সে কিছুক্ষণ কানের কাছে ধরে রইল। ওপাশ থেকে সোহান আকুতি করেই যাচ্ছে। নিতুর এই বিষয়টা খুব ভালো লাগছে, করতে থাকুক। বেটা বুঝুক, কথা না বললে ঠিক কোথায় গিয়ে লাগে। সে ফোনটা কেটে দিয়ে টেবিলের উপরে ফেলে রাখলো। পরপর সোহান ট্রাই করলো, কিন্তু ফলাফল একই। শেষমেশ আরেকবার দিল। এবার মনে মনে ভাবলো, না ধরলে খবর আছে। এবারের ভাগ্যটা বোধহয় ভালো ছিল। নিতু ফোন রিসিভ করেছে কিন্তু কোনো কথা বলছে না। সোহানের খুব রাগ হচ্ছে, কিন্তু এখন রাগ করলে চলবে, তাই সে নিজেকে যথাসম্ভব সংযত রাখলো। মোলায়েম কণ্ঠে বলল, সরি রে নিতু, আমি ওভাবে কিছু বলতে চাইনি। আমি তো জাস্ট ফান করছিলাম, ব্যাস, আর কিছুই না। তুই যেভাবে রাগ করবি তা ঘূর্ণাক্ষরে ভাবিনি আমি। প্লিজ ফরগিভ মি। ব্লগটা খোল, আমি কথা দিচ্ছি আর কখনো করবো না এরকম, আই প্রমিস। নিতু এতক্ষণ চুপ করে শুনে যাচ্ছিল, কোনো কথা বলছে না। ও শুধু ভাবছে এত থাকতে না পারলে বলে না কেন। ওদিকে সোহান আবার জিজ্ঞেস করলো, কিরে তুলবি না? তুলতে পারি, যে কথাটা বললে তা মনে রাখবে তো? সোহান সাথে সাথে বলে দিল, 100% থাকবে। ঠিক আছে। তারপর দুজনে লেগে গেল নিত্যদিনকার আলাপে। কথার একেবারে ঝুড়ি নিয়ে বসেছে যেন। ঝিনুক অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল। নিতু ডাকছে না দেখে সে নিজেই গেল দেখতে। ও ভেবেছিল দুজনের মধ্যে অহরহ বাঘ বিতণ্ডা লেগে থাকবে, কিন্তু এমন কিছু দেখবে ও কল্পনাতেও ভাবেনি। দুজনে দিব্যি কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে। আস্তে আস্তে
পিছনে গিয়ে কান থেকে ফোনটা কেড়ে নিল। পিতু ভয় পেয়ে গেল, নিজেকে গুটিয়ে নিল সে। ওদিকে সুহান বলেই যাচ্ছে, থামার যেন নাম নেই।